আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই বেশরম মাইয়া, আপনি আবার আইছেন কেহানে? আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? এত রাতে আমার রুমে কি করবার আইছেন আপনি? আয়াত উঠে দাঁড়িয়ে বিহানের সামনে এসে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেন? আপনার যেটা দরকার সেটাই দিতে এসেছি, যাতে আপনাকে আর অন্য কারোর কাছে যেতে না হয়। বিহান ভুরু কুচকে বলল, মানে কি কয়বার চান আপনি? বাহ, ভালোই তো অভিনয় শিখেছেন। তা ড্রামা করার কি আছে? আয়াত হঠাৎ বিহানের কলার চেপে ধরে অশ্রু চোখে কিছুটা উচ্চস্বরে বলে উঠল, আপনার যদি এতই চাহিদা ছিল তাহলে আমাকে বলতেন, আমি নিজেকে আপনার সামনে বিলিয়ে দিতাম। তাহলে তো আর আপনাকে ওই নষ্ট পাড়ায় যেতে হতো না। আয়াতের মুখে নষ্ট পাড়ার কথা শুনে অনেকটা চমকে গেল বিহান। সাথে সাথে আয়াতের কথায় প্রচুর রাগও হলো। বিহান আয়াতকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, বাহ, বহুত আচ্ছা। আমি খুব একটা অবাক হইতাছি না আপনার কাছে। আপনি আগেই জানতাম আপনার জোসর মা একদিন না একদিন টাকার লোভে আপনারে এই কাজ নামাই দিব। তা আপনিও যে এত সহজেই ধান্দায় নাইমা পড়বেন তা জানতাম না। তা আমি কি প্রথম কাস্টমার, নাকি আমার আগেও কেউ? বিহান! বিহানের কথা শেষ করার আগেই আয়াত বিহানের নাম নিয়ে চিল্লিয়ে উঠে ঠাস করে বিহানের গালে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, আপনার মুখে কিচ্ছু বাধে না, তাই না? যা ইচ্ছে তাই বলে যান। আচ্ছা ঠিক আছে, আমার মা খারাপ, আমি খারাপ, তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি যে জঘন্য কাজ করে বেড়াচ্ছেন তার বেলায় কি? হ্যাঁ, এমনিতে তো এমন ভাব দেখেন যেন মেয়েদের সাথে থেকে আপনি 10 হাত দূরে থাকেন, আর অন্যদিকে ওইসব নোংরা কাজ করে বেড়ান। আমার মা না হয় খারাপ দেখে আমাকে খারাপ শিক্ষা দেয়, তো আপনার মা বাবা কেমন শুনি? তারা কি আপনাকে এইসব করার শিক্ষা দিয়েছে? বলুন। আয়াত বিহানের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে। বিহানের আগে থেকেই মন মেজাজ বিগড়ে আছে, আবার নেশাও করে আছে। তার উপর আয়াতের এমন মা বাপ নিয়ে কথা বলায় বিহানের রাগের সর্বসীমা পেরিয়ে গেল। এই মুহূর্তে বিহান রাগের মাথায় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বিহান চোখ মুখ লাল করে ঠাস করে আয়াতের গালে একটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে আয়াত ছিটকে নিচে পড়ে গেল। গালে হাত দিয়ে আহত দৃষ্টিতে বিহানের দিকে তাকালো আয়াত। বিহান আয়াতের সামনে বসে আয়াতের চুলের মুঠি ধরে ওর মুখটা উঁচু করে ক্রূর চোখে তাকিয়ে বলল, তোরে আগেই কইছিলাম আমারে চাটাইস না। আমি জঙ্গি কুকুর, খেপে গেলে কাউরে ছাড়ি না। কিন্তু তুই মানুষ নাই। কখন আমার জঙ্গলি ফোনা দেখ। কি জানি কইতাছিলি আমি নষ্ট গলিতে গেছি কেন? তাই শোন, গেছি, আমার মন চাইছে গেছি গা, আরো ইচ্ছে হইলেও আরো যামু, রোজ রোজ যামু, তাতে তোর কি? আমি যা খুশি তাই করি, তাতে তোর কি? আর তোরে আমি জবাব দিমু কেন? আমার জীবন, আমার ইচ্ছা, আমার খুশি, আমার যেমনে মন চাই হেমনে চলুক, তো জবাব দিতে বাধ্য না আমি। আয়াত এদিকে ব্যথায় ছটফট করে যাচ্ছে, কিন্তু বিহানের সেদিকে কোনো হুঁশ নেই। বিহান রাগের মাথায় ওর সব হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। বিহান আরো বলতে লাগলো, তোর শরীরে যদি ভূত জ্বালা দইরা থাকে তাহলে তুই ওই নষ্ট গলিতে যাইবার পারোস। 1000টা লোক তোর জ্বালা মিটাই দিব। তাই আমার সামনে এইসব দেখা দেয়বি না। কখন যা এখান থাকে। আর লজ্জা সিটে ফোটাও যদি থাইকা থাকে তাইলে আমার সামনে আর আবি না। কথাগুলো বলেই বিহান আয়াতের হাত ধরে ওকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিল। আয়াত যেন অনুভূতি শূন্য হয়ে গেল। আজকের মতো অপমান ও কোনো দিনও হয়নি। এই মানুষটাকে ভালোবাসার জন্য নিজেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। আয়াত শূন্য চোখে তাকিয়ে ধীরে ধীরে এলোমেলো পায়ে ওখান থেকে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আড়াবুড়া ভেঙে চোখ মেলতেই চমকে গেল নীলা। আবির ওর সামনে বেডের উপর গালে হাত দিয়ে বসে ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নীলা গায়ের চাদরটা ভালো করে টেনে নিয়ে লাজুক ভঙ্গিতে বলল, আপনি আপনি সকাল সকাল এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি হবে? আবির নীলার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে নীলার গালে হাত বুলিয়ে বলল, হাই, শুধু সকাল সকাল কেন? আমার তো রাত বিরাতে তোমার কাছে থাকতে মন চায়। কি বলো, চলে আসবো নাকি? কথাটা বলেই আবির দুষ্টু হেসে নূরকে মেরে দিল। নীলা লজ্জা পেয়ে বলল, দেখ, সবসময় শুধু লুচ্চুগিরি, সরেন তো এখান থেকে। নীলা আবিরকে 2 হাত দিয়ে ঠেলতে লাগলো, কিন্তু আবিরের একটা পশমও নড়াতে পারছে না। নীলা না পেরে অনুনয়ের সুরে বলল, প্লিজ সরুন না, আমি ওয়াশরুমে যাব। আবির বলে উঠল,
যেতে দেবো তার আগে আমার কিচ্ছি চাই। চুমু দাও আর নিজেকে আজাদ করে নাও। চুমুর বদলে আজাদি। হাই, এমন অফার তো পাক বাহিনীও দেয়নি। দেখছি আমি কত মহান। হ্যাঁ হ্যাঁ দেখেছি, এখন সরুন প্লিজ। নো, সরুন। আগে কিচ্ছি, তারপর সরাসরি। কথাটা বলেই আবির নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তখনই হঠাৎ নীলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, জিজু। আবির বেচারা এক ঝটকায় নীলাকে ছেড়ে সোজা হয়ে বসলো। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজায় কেউ নেই। তার মানে নীলা ওকে বোকা বানিয়েছে। আর নীলা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড়লো। ওয়াশরুমের দরজায় গিয়ে আবিরের দিকে তাকিয়ে জিভ দেখিয়ে হাসতে হাসতে ভিতরে ঢুকে গেল। আর মাথা ঝাঁকিয়ে হাসলো আদিত্য। গার্ডেন এরিয়ায় এক্সারসাইজ করছে। আর সায়না উপর থেকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যের সুঠাম বডি দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না ও। সায়নাও একটু পরে নেমে এলো আদিত্যের কাছে। টাইট টি শার্ট আর টাইট 3/4 লেগিংস পরে আদিত্যের কাছে এসে নিজেও এক্সারসাইজ করতে লাগলো। এক্সারসাইজের বাহানায় আদিত্যকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, কিন্তু আদিত্য সায়নার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। নূরের বিড়াল ছানা নূরের শরীরের উপরে সে নড়াচড়া করায় নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়ামোড়া ভেঙে মুচকে হেসে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পরে ছানাকে নিয়ে নূর উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ব্যালকনিতে এলো। ব্যালকনিতে এসে নিচে তাকাতেই আদিত্য আর সায়নাকে দেখতে পেল। সায়নাকে আদিত্যের কাছে দেখে নূরের আবারও রাগ লাগতে শুরু হলো। এই মেয়েটাকে নূরের একদমই পছন্দ হয় না, সব সময় শুধু হিরোর আগে পিছে ঘোরে। তখনই হঠাৎ সায়না পড়ে যাওয়ার ভান করে আদিত্যের গায়ের উপর ঢলে পড়ল। এটা দেখে নূর আরো রাগ হতে লাগলো। ওর ইচ্ছে করছে এখনই বেবিকে দিয়ে ওই পচা মেয়েটার শরীরে আঁচড় বসিয়ে দিতে। আদিত্য মুখে বিরক্তির ছাপ এনে সায়নাকে নিচের কাছে ছাড়িয়ে সোজা করে দাঁড় করালো। সায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে হঠাৎ করেই পড়ে যেতে নিলাম, তাই তো তোমাকে ধরেছি। আদিত্য কিছু না বলে সায়নাকে ওখানে রেখে চলে গেল। একটু পরে আদিত্য নূরকে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে গিয়ে বসে নূরকে খাইয়ে দিতে লাগলো। তখনই সায়নাও নিচে এলো। হেলে দুলে গিয়ে আদিত্যের পাশের চেয়ারটা টেনে আদিত্যের গা ঘেঁষে বসলো। খাওয়ার সময়ও বারবার নানান বাহানায় সায়না আদিত্যের গা ঘেঁষে পড়ছে। নূর আর সহ্য করতে পারল না। হাতে থাকা পানির গ্লাসটা সায়নার মুখে ছুঁড়ে মারল। তারপর বলে উঠল, এই পচা মেয়েটা, সরো এখান থেকে, শুধু আমার হিরোর কাছে আসেন। হঠাৎ নূরের এমন আচরণে আদিত্য অবাক হয়ে গেল। সায়নাকে ওর নিজেরও তেমন পছন্দ না, তবুও যেমনই হোক ও আদিত্যের ফুপুর মেয়ে, তাই আদিত্য সিচুয়েশন সামলানোর জন্য বলে উঠল, অ্যাঞ্জেলা, এটা কি করলে? তোমাকে আমি বলেছি না শাইনা আমাদের গেস্ট, আর গেস্টদের সাথে এমন মিসবিহেভ করতে নেই। তুমি কি ব্যাড গার্ল হতে চাও? নূর মাথা নাড়ালো, মানে সে চায় না। দেন সে সরি টু শাইনা। নূর অনিচ্ছা সত্ত্বেও সায়নার দিকে আজ চোখে তাকিয়ে আস্তে করে সরি বলে দিল। সায়না ভিতরে ভিতরে রেগে থাকলেও আদিত্যের সামনে জোরপূর্বক হেসে বলল, ডোন্ট ওয়ারি, ইস ওকে, আমি সেন্স করে আসছি। কথাটা বলে সায়না চলে যেতে লাগলো। যেতে যেতে বাঁকা হেসে মনে মনে ভাবল, নূরকে আদিত্যর জীবন থেকে সরানোর এটাই ভালো উপায়। নূরকে এমন কাজ করাতে হবে যাতে আদিত্য চরম বিরক্ত হয়ে যায়, আর একসময় বিরক্ত হয়ে নূরকে ওর জীবন থেকে বের করে দিবে। কথাগুলো ভেবে সায়না শয়তানি হাসল। বিহান ঘুম থেকে উঠে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। মাথাটা অনেক ব্যথা করছে। কাল একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই হ্যাংওভারটা বেশি হচ্ছে। কালকের কথা ভাবতেই হঠাৎ বিহানের কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল রাতে আয়াতের আশা ওর সাথে করা খারাপ ব্যবহারগুলো মনে পড়ে গেল। বিহানের প্রচুর খারাপ লাগছে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। যতই হোক আয়াত আদিত্যের বোন, আমারও সাথে কথা বলে ওকে সরি বলতে হবে। কথাটা ভেবে বিহান উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে আদিত্যের বাসার উদ্দেশ্যে বের হলো। কিন্তু আদিত্যের বাসায় এসেই এমন একটা খবর শুনল যার জন্য বিহান মোটেও প্রস্তুত ছিল না। নীলা এসে বিহানকে জানালো আয়াত নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাই আবির আর আদিত্য হসপিটালে গিয়েছে। কথাটা শুনে বিহান হতভম্ব হয়ে গেল।
4 দিন পার হয়ে গেছে। 2 দিন পরেই আয়াতকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছিল। এখন প্রায় সুস্থ আয়াত। সেদিন রাতে বিহানের করা কাজগুলো আয়াত মেনে নিতে পারেনি, তাই অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে নিয়েছিল। পরে ওর বাবা মা টের পেলে দ্রুত ওকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে 2 দিন পরেই আয়াতকে রিলিজ দিয়ে দেয়। এরই মধ্যে অনেকেই ওর কাছে এমনটা করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু আয়াত কাউকে কিছুই বলেনি। ও অসুস্থ দেখে কেউ আর ওকে বেশি চাপ দেয়নি। হসপিটাল থাকতে সবাই ওকে দেখতে এসেছিল, শুধু নূর বাদে, কারণ আদিত্য নূরকে শরীফা বেগমের সামনে আনতে চায়নি। তবে বাকি সবাই আয়াতকে দেখে গেছে। তবে যাকে সবচেয়ে আশা করেছিল আয়াত, সেই লোকটি আসেনি ওকে দেখতে। বিহান একবারের জন্যেও হসপিটালে ওকে দেখতে আসেনি, এমনকি একটা ফোনও করেনি। আয়াত ভেবেছিল হয়তো ওর সুইসাইডের খবর শুনে বিহান দয়া করে হলেও ওকে দেখতে আসবে, কিন্তু না। আয়াত তো ভুলেই গিয়েছিল যে ও একটা পাথরকে ভালোবেসেছিল, যার কোনো মন নেই। হয়তো আমি মরে গেলেই বরং সে খুশি হতো। জানালার বাইরে তাকিয়ে আনমনা হয়ে কথাগুলো ভাবছিল আয়াত। তখনই হঠাৎ আবির রুমে ঢুকে বলল, আয়ু চল ভাইয়ার বাসায় যাই। আয়াত মনমরা হয়ে বলল, তুমি যাও ভাইয়া, আমার যেতে ইচ্ছে করছে না। আরে চল না, ভাইয়া ফোন করেছিল, ভাবিডাল নাকি বারবার তোর কথা বলছে, তোকে দেখতে চাচ্ছে। চল না, তোরও ভাবিডালের কাছে গেলে ভালো লাগবে। নূরের কথা শুনে আয়াত আর মানা করতে পারল না। অগত্যা আবিরের সাথে যেতে রাজি হয়ে গেল। ঘণ্টাখানেক হলো আয়াত আবিরের সাথে আদিত্যের বাসায় এসেছে। নূরের সাথে সময় কাটিয়ে আয়াতের সত্যি অনেকটা ভালো লাগছে। মেয়েটা সত্যি অনেক মায়াবী, মুহূর্তেই সবার মন ফ্রেশ করে দেয়। আয়াত একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে হাঁটছিল। তখনই সামনে তাকিয়ে বিহানকে বাগানের পাশে একটা বেঞ্চের উপর বসে ফোনে কথা বলতে দেখল। আয়াতের বুকটা ধুক করে উঠল। আমি এই লোকটার সুখে মরতে বসেছিলাম, আর এই পাষাণ লোকটা এখানে কত নিশ্চিন্তে বসে আছে। সত্যি এই লোকটাকে না দেখলে কখনো জানতাম না যে দুনিয়াতে এমন নিষ্ঠুর মানুষও আছে। আয়াত ধীরে ধীরে বিহানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াতকে দেখে বিহান ফোনটা রেখে দিয়ে আয়াতের দিকে তাকালো। আয়াত আস্তে করে বিহানের পাশে গিয়ে বসে তিরস্কার স্বরূপ বলে উঠল, আমাকে দেখে নিশ্চয়ই খুশি হননি। ভাবছেন এই আপদটা এখনো বেঁচে আছে কেন, মরে গেল না কেন, তাই না? সত্যি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য দুঃখিত। তবে আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছিলাম আপনাকে খুশি করার, কিন্তু উপরওয়ালা বাঁচিয়ে রাখলো। এটা আমার কি দোষ বলুন? বিহান চোয়াল শক্ত করে আয়াতকে কিছু না ওখান থেকে উঠে চলে যেতে নিল। আয়াত উঠে দাঁড়িয়ে আবার বলে উঠল, কি হলো, কিছু বললেন না? আজ আমাকে কিছু না শুনিয়েই চলে যাচ্ছেন, নাকি দয়া করছেন আমার উপর? বিহান হঠাৎ আয়াতের দিকে ঘুরে ঠাস করে আয়াতের গালে একটা চড় মেরে দিল। আয়াত গালে হাত দিয়ে ছলছল চোখে বিহানের দিকে তাকালো। বিহান চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন নাই, তাই আজ আপনাদের মতো শুদ্ধ ভাষায় বলছি। হ্যাঁ, তো কি যেন বলছিলেন? আমি কিছু বলছি না কেন? বলবো আমি যা বলবো তা কি শোনার ক্ষমতা আছে আপনার? আপনাদের মতো ননির পুতুল কি এত কঠিন কথা নিতে পারবেন? আপনি কি ভেবেছিলেন আপনি সুইসাইড করবেন, আর আমি সিনেমার হিরোদের মতো আপনার কাছে দৌড়ে এসে বলবো তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি, ব্লা ব্লা। এখানে কি কোনো মুভি চলছে? জানেন, আমার সেদিন সকালে উঠে অনেক গিল্টি ফিল হচ্ছিল। ভাবছিলাম আপনাকে গিয়ে সরি বলবো, কিন্তু আপনার সুইসাইডের কথা শুনে আমার মত পাল্টে গেছে। আপনাদের মতো বড় লোকের ছেলে মেয়েদের এই জন্যই আমি দেখতে পারি না। কেন জানেন? কারণ আপনারা না চাইতেই অতি সহজেই সব কিছু পেয়ে যান। সেই জন্য আপনারা কোনো কিছুর মূল্য বোঝেন না। আরে জীবন কি এতই সহজ? একটু কষ্ট পেলেন আর অমনি মরতে চলে গেলেন। মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে জানেন আপনি? আরে বেঁচে থাকার লড়াইয়ে মানুষকে কখনো কখনো জানোয়ার হয়ে উঠতে হয়। চলুন আপনাকে আমি কিছু দেখাবো আজকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে বাইরের দিকে নিয়ে গেল। আয়াত হতভম্বের মতো শুধু তাকিয়ে রইল। বিহান আয়াতকে রাস্তার এক জায়গায় নিয়ে এলো, যেখানে অনেক আবর্জনা রাখা হয়েছে। বিহান হাত উঁচু করে সামনের দিকে দেখালো। বিহানের ইশারা অনুযায়ী আয়াত সামনে তাকিয়ে দেখল কিছু রাস্তার সুবিধা বঞ্চিত শিশুরা আবর্জনার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা দেখে আয়াত থমকে গেল, চোখ দুটো ভরে উঠল ওর। বিহান আবার বলে উঠল, দেখুন ওদের,
বেঁচে থাকার জন্য ওরা কত লড়াই করছে। কুকুর বিড়ালের মতো রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে, তবু ওরা বাঁচতে চায়। এত সহজে হার মানতে চায় না। আধার দেওয়া জীবনটাকে এরা হেলাফেলা করতে চায় না। আর আপনি ফস করে জীবন দিতে চলে গেলেন। জীবনটা এতই খেলনা আপনার জন্য। আয়াত কিছুই বলছে না। আসলে ও কিছু বলার ভাষাই পাচ্ছে না। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। বিহান আবারও আয়াতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। বিহান আয়াতকে নিয়ে নিজের কোয়ার্টারের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে আয়াতকে এক টানের সামনে দাঁড় করালো। তারপর হাত ছেড়ে দিয়ে বলে উঠল, দেখলেন তো মানুষ কতটা স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য। আরে আমার কাছে জিজ্ঞেস করুন, বেঁচে থাকতেও কতটা কষ্ট করতে হয়। সবার জীবন আপনার মতো হয় না। যাদের সোনার প্লেটে সব সাজানো থাকে, আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটা সময় লড়াই করতে হয়। কখনো অন্যের সাথে তো কখনো নিজের সাথে, নিজের ধৈর্যের সাথে, নিজের আত্মসম্মানের সাথে। আর আপনি ভাবছেন আপনার করা ওই মহান কাজটার জন্য আমি আপনাকে স্যালুট দিব? আচ্ছা বলুন তো, কি এমন এত পাহাড় সমান কষ্ট শুনি আপনার যে ওই মহান কাজটা করলেন আপনি? লেট মি গেস, আমি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করি না, আপনাকে ভালোবাসি না। এটাই আপনার কষ্ট, তাই না? যার জন্য আপনি মহান কাজটা করেছেন। একটা পরপুরুষ আপনাকে ভালোবাসে না, সেই দুঃখে আপনি জীবন দিতে যাচ্ছেন। অথচ আপনাকে যারা ছোটবেলা থেকে ভালোবাসে, তাদের ভালোবাসার কোনো দাম নেই আপনার কাছে। আপনার কিছু হয়ে গেলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবেছেন আপনি? হ্যাঁ, তা কেন ভাববেন? আপনি তো আছেন আপনার মহান দুঃখ নিয়ে, যার সামনে আপনার অন্য কিছুর কোনো মাইনে নেই। আয়াতের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। সত্যিই তো বলছে বিহান। বিহান কিছুটা থেমে আবার বলে উঠল, আরে কি ভালোবাসা ভালোবাসা লাগিয়ে রেখেছেন। জীবনে কি শুধু প্রেম ভালোবাসার সবকিছু? আচ্ছা চলুন, আপনার কথাই মেনে নিলাম। ধরুন আপনাকে আমি ভালোবাসলাম, তারপর কি? আয়াত চমকে তাকালো বিহানের দিকে। বিহান বলে উঠল, বলুন তারপর কি? তারপর নিশ্চয়ই আপনি আমাকে বিয়ের কথা বলবেন। তো বলুন, কিভাবে বিয়ে হবে? আমার মতো ছেলের সাথে কি আপনার বাবা বিয়ে দিবেন কখনো? আচ্ছা চলুন, তাকে কোনো মতে মানিয়ে নিলাম। আপনার ওই জোচ্চোর মা, সে কি আদেও মানবে কখনো? তার মতো লোভী মহিলা কখনো আমার মতো ছেলের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবে? তখন নিশ্চয় আপনি বলবেন আপনি আমার জন্য সব ছেড়ে ছুড়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার কথাই মানলাম, আমরা বিয়ে করে নিলাম। তারপর কি করবেন? এই যে কবুতরের বাসা দেখছেন, এখানেই আপনাকে থাকতে হবে। পারবেন থাকতে? এখানে আপনার আলিশান প্রাসাদের মতো কোনো ফ্যাসিলিটি নেই। নো এসি, নো গিজার, নো সার্ভেন্ট, নো কার। পারবেন ম্যানেজ করতে? হ্যাঁ জানি, আপনি হয়তো এখন ডায়লগ ঝেড়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তোমার সাথে আমি কুড়ে ঘরে থেকে ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারবো। এসব ডায়লগ বলা সহজ, করাটা সহজ না। তারপরও চলুন, আপনার কথা মতো এটাও না হয় মেনে নিলাম। কোনোভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিলেন। এখন আসি সবচেয়ে মেইন পয়েন্টে। আপনি আমাকে মানে আপনার হাজবেন্ডকে সবার কাছে কি বলে পরিচয় দিবেন? না না, আমি আমার প্রফেশনাল পরিচয়ের কথা বলছি না। সেটা আপনি যা খুশি তাই বলুন, ইট ডাজন্ট ম্যাটার। আমি আমার পার্সোনাল পরিচয়ের কথা বলছি। আপনি আপনার স্বামীর পরিচয় হিসেবে কি বলবেন? আমার বংশ পরিচয় হিসেবে কি বলবেন? বিহানের কথা বুঝতে না পেরে আয়াত ভ্রু কুঁচকে তাকালো। বিহান বলে উঠল, কি হলো, বুঝলেন না তো আমার কথা? আপনি কখনো ভেবে দেখেছেন আমার নামের আগে পিছে কিছু নেই? কেন কেন নেই জানেন? কারণ আমি এ পর্যায়ে এসে বিহানের কণ্ঠ কেমন যেন কাঁপতে লাগলো। গলা দিয়ে কথাটা বের করতে কষ্ট হচ্ছে ওর। চোখ দুটো লাল হয়ে এলো। বিহান ধরা গলায় বলে উঠল, কারণ আমি একটা জারদ সন্তান। কথাটা শুনে আয়াত স্তব্ধ হয়ে গেল। চমকে বিহানের দিকে তাকালো। বিহান সামনের চেয়ারে লাথি মেরে উচ্চস্বরে বলে উঠল, ইয়েস, আই এম এ ব্লাডি বাস্টার্ড। আমার কোনো পরিচয় নেই। আমার জন্মদাতা বাপ কে তা আমি জানি না। এতদিন আমার মাকে তাও জানতাম না। শুনেছি রাস্তায় কেউ আমাকে ফেলে রেখে গিয়েছিল। যারা রাস্তায় থাকে তারাই কেউ আমাকে ওখান থেকে উঠিয়েছিল। সেই থেকে আমার রাস্তার জীবন শুরু। আদিটা আমার জীবনে না, আসলে হয়তো আমিও কোনো অন্ধকারে ডুবে যেতাম। আয়াত মুখে হাত ধরে চেপে ধরে কাঁদছে। বিহান আয়াতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এইটুকু শুনে কাঁদছেন?
আরও শুনলে কি করবেন? আপনি সেদিন আমাকে নষ্ট গলিতে দেখছিলেন না? আপনি জানেন আমি কেন গিয়েছিলাম? না, আপনি যে কারণ ভাবছেন আমি সেই জন্য যাইনি। কিছুদিন আগে জানতে পারলাম আমার জন্মদাত্রী মা নাকি ওখানে থাকে, তাই ওখানে গিয়েছিলাম। আপনি জানেন আমার মা একজন দেহকর্মী। পারবেন আপনি আপনার স্বামীর এই অস্তিত্ব মেনে নিতে? পারবেন সবার কাছে আমার পরিচয় দিতে? আরে যেখানে আমি নিজেই নিজের অস্তিত্বকে ঘৃণা করি, সেখানে আপনি কি করে মেনে নিতে পারবেন?